হ্যালো স্টুডেন্টস, এর আগের ক্লাসে তোমরা জানো আমরা সেল দ্য বেসিক্স ইউনিট অফ লাইফ এই চ্যাপ্টারটা শুরু করেছি ক্লাস 11-এর চ্যাপ্টার 8 যেটাকে আমরা বলছি। তো সেখানে আমরা ব্যাকটেরিয়া কোষ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারপরের থেকে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। তো চলো ক্লাসটা শুরু করি। তো এরপরে তোমাদের বইয়ে যে পার্টটা পাবে সেটা হচ্ছে গ্রাম স্টেইনিং। আমাদের দু ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। একটা হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আর এটা হচ্ছে আমাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবার কিসের উপর ডিপেন্ড করে এটা করে হলে আমরা ছোট্ট করে জাস্ট জানবো। এবার সবার প্রথমে কি করা হয়, এবার একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান গ্রাম, তিনি এই গ্রাম স্টেইনিং পদ্ধতিটা আবিষ্কার করেন। তিনি কি করেছেন, তিনি স্লাইডের মধ্যে ব্যাকটেরিয়া নিয়েছেন এবং তারপর সেই ব্যাকটেরিয়ার মধ্যে তিনি কিছু রং অ্যাড করেছেন, রঞ্জক পদার্থ অ্যাড করেছেন। কি কি? ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন তিনি দিয়েছেন। তারপর রং করেছেন প্রায় 1 মিনিটের জন্য। তারপর তিনি সেই ব্যাকটেরিয়াগুলোকে আবার অ্যালকোহল, আমাদের যে অ্যালকোহল আছে ইথাইল অ্যালকোহল, সেই অ্যালকোহল দিয়ে ওয়াশ করছেন। অ্যালকোহল দিয়ে কি করেছেন? ওয়াশ গেল। এবার তারপর তারা সেই ব্যাকটেরিয়াগুলোকে আবার রং করেছেন। কি দিয়ে রং করেছেন? স্যাফরানিন দিয়ে। স্যাফরানিন নামক কাউন্টার স্টেইন দিয়ে তারা কি করেছে? রং করেছে। দেখা গেল রং করার পর তারা দু ধরনের ব্যাকটেরিয়া মাইক্রোস্কোপের মধ্যে দেখতে পেয়েছে। মানে এই স্লাইডটাকে এরপর মাইক্রোস্কোপের তলায় নিয়ে গেছে এবং তারা দুই ধরনের ব্যাকটেরিয়া দেখেছিল। এক ধরনের ব্যাকটেরিয়া আমাদের কি কালার শো করছিল বলতো? এই যে একটু পার্পেল কালার শো করছিল। আর কিছু ব্যাকটেরিয়া রেড কালার শো করছিল। রেড, যারা পার্পেল কালার শো করছিল তাদেরকে আমরা বলবো গ্রাম পজিটিভ, যারা রেড কালার শো করছিল তাদেরকে আমরা বলবো গ্রাম নেগেটিভ। কেন? যখন তোমরা জানো যে আমাদের যে পজিটিভ ব্যাকটেরিয়া আছে তার পেপটাইডোগ্লাইকেন স্তরটা অনেক বড় হয়। সবার প্রথমে থাকে আমাদের প্লাজমা মেমব্রেন পিএম, আর এটা হচ্ছে পেপটিডোগ্লাইকেন স্তরটা। আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কিন্তু পেপটাইডোগ্লাইকেন স্তরটা একদম পাতলা ছিল এবং তার নিচে ছিল আমাদের প্লাজমা মেমব্রেন, তারপর ছিল আমাদের কি পেরিপ্লাজমিক স্তর, এটা হচ্ছে আমাদের পেপটিডোগ্লাইকেন স্তর, এটা হচ্ছে পেরিপ্লাজমিক স্তর। তারপর ছিল আমাদের ফসফোলিপিড স্তর। তারপর ছিল আমাদের লাইপোপলিস্যাকারাইড স্তর। এরকম ছিল স্ট্রাকচারটা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে। এবার যখন তুমি প্রথমবার ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন দিয়ে তুমি রং করলে, এই ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন একদম এই জায়গায় এসে তারা কমপ্লেক্স তৈরি করলো। মনে করো এটা আয়োডিন আর লালটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট, এটা কমপ্লেক্স তৈরি করে। এই কমপ্লেক্সগুলো তারপর আমরা কি করব? অ্যালকোহল দিয়ে ওয়াশ করব। কিন্তু অ্যালকোহল দিয়ে ওয়াশ করলেও আমাদের এই যে রংগুলো, মানে পেপটাইডোগ্লাইকেন স্তরটা মোটা হওয়ায় এই রংগুলো ধুয়ে বের হয়ে যায় না। কিন্তু আমাদের গ্রাম নেগেটিভের ক্ষেত্রে যখন আমরা ক্রিস্টাল ভায়োলেট দিয়ে স্টেইন করব, ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন কমপ্লেক্স তৈরি করবে। যেহেতু পেপটাইডোগ্লাইকেন স্তরটা অনেক পাতলা, সেই ক্রিস্টাল ভায়োলেট আর আয়োডিন এখান থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? তার জন্য আমরা গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এই পার্পল কালারটা পাই না, আয়োডিনের কালারটা হয় পার্পল। ঠিক আছে? তারপর যখন আমরা আবার স্যাফরানিন দিয়ে স্ট্রেইন করি, এবার এখানে তো অলরেডি তারা রঞ্জিত হয়েই আছে আমাদের কোষ প্রাচীরটা, তাই নতুন করে রং হওয়ার মতো কিছু নেই।
কিন্তু যেহেতু এখানে তো ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন বের হয়ে গেছে, তার জন্যই স্যাফরানিন দিয়ে যখন আমরা রং করলাম, আমাদের রংটা কেমন হলো, লাল রঙের দেখতে হলো। এর জন্য এটা পার্পেল, কারণ এখানে ক্রিস্টাল ভায়োলেটের রংটা শো করছে, ক্রিস্টাল ভায়োলেটের রংটা। আর এটা রেড, কারণ স্যাফরানিন হচ্ছে রেড কালারের। তো এই হচ্ছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আমাদের মানে স্টেইনিং প্রসিডিওর। এবার এর উদাহরণ তোমরা পড়ে নিবে। গ্রাম পজিটিভের মধ্যে তোমরা ব্যাসিলাস বিভিন্ন রকমের প্রজাতির ব্যাকটেরিয়া পাবে, আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে ইকোলাই এগুলো পাবে। এরপর তোমাদের বইয়ের মধ্যে আছে পিপিএলও। চলো আমরা পরের পাঠতে যাই। বই দেখে পড়বে পরপর করে, আমি পরপর করেই ক্লাসগুলো করাবো। তাহলে এরপর তোমাদের কি আছে, পিপিএলও। এটার পুরো নাম পাবে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এর আরেকটা নাম হচ্ছে মাইকোপ্লাজমা। এবার এই যে অর্গানিজম গুলো আছে, এরা কিন্তু প্রোক্যারিওটিক অর্গানিজম, কিন্তু এরা ব্যাকটেরিয়াদের থেকে একটু আলাদা। কি বৈশিষ্ট্য দিয়ে আলাদা? এদের মধ্যে কোনো রকম কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে না, ঠিক আছে। 2 নাম্বার, এদের মধ্যেও কোনো কোষ অঙ্গাণু থাকে না, প্রোক্যারিওটিক ক্যারেক্টার পাবে। এটা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এদের মধ্যে কি থাকে না, সেল ওয়াল থাকে না। আর এরা হচ্ছে আমাদের স্মলেস্ট অর্গানিজম। আর এরা উইথাউট অক্সিজেন সার্ভাইভ করতে পারে। এই হচ্ছে আমাদের প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমের ক্যারেক্টার। বাকি বইয়ের মধ্যে একটা হয়তো ছক পেয়ে যাবে, এটা তোমরা পড়ে নিবে। এবার এদের মধ্যে কোষপ্রাচীর থাকে না, এবং এদের যে আমাদের ডিএনএ থাকে, এইটা যদি তুমি গঠনটা দেখো, এদের গঠনটা সরাসরি কোষ পর্দা। বাকি আমাদের 70S রাইবোজোম থাকে, ডিএনএ থাকে, এবং ডিএনএটার মধ্যে কোনো রকম হিস্টোন বা কোনো কিছু পেঁচিয়ে থাকে না। এই হচ্ছে তোমাদের প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এরা সাধারণত আমাদের নিউমোনিয়া, আমাদের ডিপ্লোকক্কাস নিউমোনি সাধারণত নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। সিমিলার শ্বাসজনিত শ্বাস নিতে অসুবিধা হবে এরকম রোগ এই প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমগুলো তৈরি করে। এবং মনে রাখবে, এরা হচ্ছে ব্যাকটেরিয়াদের তুলনায় কিন্তু এরা ছোট। এবং মাইক্রোপ্লাজমা জেনিটালিয়া, মাইক্রোপ্লাজমা রেডলাই তোমরা পড়বে হয়তো বইয়ের মধ্যে, সেগুলো হচ্ছে এই পিপিএলওর এক্সাম্পল। ঠিক আছে, চলো এরপরে তোমাদের আছে নীলাভ সবুজ শৈবাল। লাস্ট তোমাদের যে প্রোক্যারিওটিক অর্গানিজম সেটা তোমরা পাবা এরপরে, হচ্ছে কি নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। এবার নীলাভ সবুজ শৈবালের যদি আমি ছবি আঁকি, এদের সবার প্রথমে থাকে একটা কোষ প্রাচীর। এদের কোষ প্রাচীর সাধারণত দুটো উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে আমাদের সেলুলোজ, আর একটা হচ্ছে আমাদের কি বলে ওটাকে, পেপটিডোগ্লাইক্যান দিয়ে তৈরি। এবার এদের কোষ প্রাচীরের বাইরের দিকে আমাদের কিন্তু একটা সেল শীট বা স্লাইম স্তর থাকে, ঠিক ব্যাকটেরিয়াদের মতো। তাহলে এটাকে আমরা কি বলবো, সেল শীট। এটা সাধারণত পলিস্যাকারাইড দিয়ে তৈরি, পলিস্যাকারাইড মানে জটিল শর্করা দিয়ে তৈরি। এবং এটা কি করে, কোষ প্রাচীরটাকে রক্ষা করে। তো এটা গেল। এবার এই এদের ভিতরে থাকে আমাদের কি
কোষ পর্দা। এই রেড কালারের তোমরা যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কি কোষ পর্দা। এবার এইটুকু জায়গা তো গেল। এইবার তোমরা পাবে এর ভিতরে বিভিন্ন ধরনের, এই যে টোটাল অংশটা দেখতে ফাঁকা, এটাকে আমরা বলবো ক্রোমোপ্লাজম। ফাঁকা স্থানটার নাম কি? ক্রোমোপ্লাজম। বইয়ের মধ্যে একটা ছক পাবে, এই ছকটা থেকে তোমরা পড়বে। এবার নীলাভ সবুজ শৈবালগুলোকে আমরা নীলাভ কেন বলি আর সবুজ কেন বলি? সবুজ কারণ এর মধ্যে না অনেক রঞ্জক পদার্থ থাকে। ক্রোমোপ্লাজমের মধ্যে আমাদের কি থাকে? অনেক ধরনের, এই নাম্বার হচ্ছে রঞ্জক থাকে, দেখবে বইয়ের মধ্যে পাবে। কি কি রঞ্জক? 1 নাম্বার ক্লোরোফিল। ক্লোরোফিল থাকায় আমাদের এই নীলাভ সবুজ শৈবাল কেমন হয়? সবুজ দেখতে হয়। তারপরে আরো পাবে ফাইকোসায়ানিন। এই ফাইকোসায়ানিন থাকায় আমাদের এই নীলাভ একটু নীল আকৃতির হয়। এছাড়া আরো অনেক রঞ্জক থাকে। কেরাটিনয়েড, তারপর ফাইকোজ্যান্থিন, তারপর ফাইকোএরিথ্রিনের জন্য আমাদের, তাহলে এর জন্য হচ্ছে আমাদের সবুজ, এর জন্য নীল, ফাইকোজ্যান্থিন এদের জন্য হলুদ, আর এদের জন্য হচ্ছে লাল রং আমাদের দেখা যায়। এই নীলাভ সবুজ শৈবালগুলো বিভিন্ন আকৃতির হয়। ক্রোমোপ্লাজমের মধ্যে আরো তোমরা বিভিন্ন ধরনের সঞ্চিত খাদ্যবস্তু হিসাবে তাহলে আর কি কি পাবে? সঞ্চিত খাদ্যবস্তু পাবে। সঞ্চিত খাদ্যবস্তুর মধ্যে তোমরা লিপিড ড্রপলেট পাবে, প্রোটিন পাবে, তারপর হচ্ছে সায়ানোফাইসিয়ান স্টার্চ, যেটাকে আমরা গ্লাইকোজেন বলি প্রাণীদের ক্ষেত্রে, ওইটা পাবে। তাহলে এগুলো হচ্ছে সঞ্চিত খাদ্যবস্তু। এরপরে এদের মধ্যে যে রাইবোজোমটা পাবে, ওই আগের মতোই রাইবোজোম পাবে তুমি 70S। আর এছাড়াও তোমাদের আছে কতগুলো ভ্যাকিউল। কিন্তু এই ভ্যাকিউল সাধারণত ক্রোনোপ্লাস্ট নামক পর্দা দ্বারা আবৃত থাকে, কিন্তু এখানকার ভ্যাকুলগুলো হচ্ছে নর্মালি সিউডো ভ্যাকুল হয়। কেন? এবং এদের ভিতর থাকে গ্যাস থাকে। সিউডো মানে হচ্ছে ফলস ভ্যাকুল, এটা অ্যাকচুয়াল ভ্যাকুল না, কারণ কোন রকম পর্দা দ্বারা আবৃত থাকে না। এদের মধ্যে কি থাকে? গ্যাস থাকে, এদেরকে ভাসতে সাহায্য করে, এই হচ্ছে সিউডো ভ্যাকুলগুলো। এছাড়াও তোমরা এখানে এদের মধ্যে ডিএনএ পাবে, এবং ডিএনএর মধ্যে কোনো রকম হিস্টোন প্রোটিন এরকম কিছু পাবে না, এবং আরএনএ পাবে, ডিএনএ আরএনএ এগুলো তোমরা পাবে। আর এছাড়াও আমাদের এই নীলাভ সবুজ শৈবাল যেহেতু এদের মধ্যে কতগুলো এরকম চ্যাপ্টা থলির মতো দেখতে পাবে গঠন, এগুলোকে আমরা বলি কি? থাইলোকয়েড। উদ্ভিদের মধ্যে যেমন থাইলোকয়েড থাকে, এই থাইলোকয়েডের মধ্যে আমাদের কি থাকে? থাইলোকয়েডের মধ্যে আমাদের ক্লোরোফিল, বিভিন্ন রঞ্জক এগুলো থাকে, CHL, ক্লোরোফিল A, এই ধরনের রঞ্জকগুলো আমাদের থাইলোকয়েডে থাকে, যা এদেরকে সালোক সংশ্লেষে সাহায্য করে। তাহলে এই হচ্ছে তোমাদের নীলাভ সবুজ শৈবাল। বইয়ের মধ্যে এবার বাকিটা পড়ে নেবে। এরপরে চলে আসো এবার তোমাদের কিছু আরো মানে অর্গানিজম সম্বন্ধে দেওয়া আছে, সেটা সম্বন্ধে আমরা পড়বো। চলো দেখি কি আছে। 1 নম্বর তোমাদের এরপরে একটু ছোট্ট করে দেখবে দেওয়া আছে ভাইরাস সম্বন্ধে। ভাইরাস, এবার ভাইরাসকে আমরা বলি জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তু। ভাইরাসের
ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল রূপে ডিএনএও থাকতে পারে, আবার আরএনএও থাকতে পারে। ঠিক আছে, পরে ডিটেলস আর পড়বে। ভাইরাসের সাধারণত যেমন ব্যাকটেরিওফাজ, এদের গঠনটা এমন দেখতে হয়, ব্যাকটেরিওফাজের ছবি, এদের মধ্যে আবার ডিএনএ থাকে। তেমনি আমাদের এইচআইভি, এদের ক্ষেত্রে আমাদের একটা ক্যাপসিড থাকে, তার ভিতরে আমাদের আরএনএ থাকে। এবং ভাইরাস সাধারণত আমাদের দেহের যখন বাইরে থাকে, পোষক কোষের বাইরে থাকে, তখন জ্বর রূপে আচরণ করে। কিন্তু যখন আমাদের দেহে বা আমাদের কোনো একটা কোষে প্রবেশ করে, তখন জীবের মতো আচরণ করে। তার জন্য ভাইরাস একটা বাধ্যতামূলক পরজীবী। তাহলে এই হচ্ছে ভাইরাস। এরপর তোমরা আরো কিছু পাবে, দেখাচ্ছি আমি। এই যে এই রিকেটশিয়া নামে তোমরা একটা পড়া পাবে। এই রিকেটশিয়ারা, এরাও ওই জীব জ্বরের মধ্যবর্তী বস্তু। না তুমি এদেরকে ব্যাকটেরিয়ার মধ্যে ফেলবে, না এদের তুমি অন্য প্রোক্যারিওটিক অর্গানিজমের মধ্যে ফেলতে পারবে। সাধারণত এরা প্রোক্যারিওটিকই হয়। যেমন দেখো, একটা রিকেটশিয়া, তোমাদের বইয়ে রিকেটশিয়া টাইফি নামে একটা অর্গানিজমের নাম পাবে। সেটা টাইফাস নামে রোগ সৃষ্টি করে, এবং এটা সাধারণত এই যে লাইস যে আছে, এটা রক্ত খেতে আসে মানুষের দেহে, এদের মাধ্যমে ছড়ায়। এবং এই দেখো এরকম করে র্যাশের সৃষ্টি হয় এই রিকেটশিয়া রোগে। এবার এই র্যাশগুলো কেন হয় বলতো? তাহলে আমরা এরপর কি বলছি? রিকেটশিয়া রিকেটশিয়া এই যে এদের আমাদের টাইফাস রোগ সৃষ্টি করে রিকেটশিয়া টাইফি যে অর্গানিজমটা আছে, তারা কি করে বলতো? আমাদের যে রক্তবাহের চারিদিকে যে কোষগুলো আছে, এই কোষগুলোর মধ্যে, এই এন্ডোথেলিয়াল কোষগুলোর মধ্যে তারা প্রবেশ করে। ওই জীবাণুটা প্রবেশ করার ফলে কি হয়, আমাদের এই কোষগুলো, এই যেই কোষে প্রবেশ করলো, ওদের মধ্যে ইনফ্লামেশন হয়, প্রদাহ সৃষ্টি হয়, যার ফলেই আমাদের বেশি পরিমাণে এখানে রক্ত আসে। মানে দেহকে তো প্রোটেক্ট করতে চায় বডি, তার জন্য বেশি পরিমাণে হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল সেখানে জমা হয়, আর এরকম দাগের সৃষ্টি হয়। এরপরে তোমরা পাবে স্পাইরোকিটি, একটা অর্গানিজম ক্লাস 12-এ গিয়ে তোমরা পড়বে, যে কি নাম, ওর নাম হচ্ছে ট্রিপোনেমা প্যালিডাম। ওটা তখন গিয়ে পড়বে কিন্তু ব্যাকটেরিয়া। এই ট্রিপোনিমা প্যালিডাম কিন্তু ব্যাকটেরিয়া, এর একটা রোগ সৃষ্টি করে, তার নাম হচ্ছে সিফিলিস, এবং এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এরকম কিছু গর্তের সৃষ্টি হবে, এগুলোকে বলে চানক্রি। তো এই হচ্ছে তোমাদের সিফিলিস। এখন অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, খালি মনে রাখবে যে স্পাইরোকিটি মধ্যে একটা অর্গানিজম আছে যার নাম হচ্ছে ট্রিপোনিমা প্যালিডাম, যা আমাদের সিফিলিস রোগ সৃষ্টি করে। বাস, তোমাদের প্রোক্যারিওট সম্বন্ধে পড়ানো আমার শেষ। এইবার তোমরা আসবে ইউক্যারিওটিক নিয়ে। চলো এইবার আমরা ইউক্যারিওটিক কোষ নিয়ে পড়ব। ইউক্যারিওটিক কোষ। এইবার ইউক্যারিওটিক কোষের মধ্যে আমরা মেইনলি দুটো ভাগ পাই। একটা হচ্ছে প্ল্যান্ট সেল, উদ্ভিদ কোষ, আর একটা হচ্ছে আমাদের অ্যানিমেল সেল বা প্রাণী কোষ, অ্যানিমেল সেল। এবার উদ্ভিদ কোষের কি থাকে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমাদের একটা কোষ প্রাচীর থাকে, তাই তো? এবং কোষ প্রাচীরের ভিতর থাকে কোষ পর্দা। কিন্তু অ্যানিমেল সেলের ক্ষেত্রে কোনো রকম কোষ প্রাচীর থাকে না। গেল। এবার ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে আমাদের পর্দা ঘেরা অঙ্গাণু, নিউক্লিয়াস, এগুলো তো থাকেই। তো এগুলো বেসিক ক্যারেক্টারগুলো তো জানোই তোমরা। এখানে রাইবোজোম পাবে তোমরা, ATS, তারপর আমাদের ডিএনএর মধ্যে ডিএনএর সঙ্গে হিস্টোন প্রোটিন থাকবে, বিভিন্ন পর্দা ঘেরা অঙ্গাণু থাকবে। এগুলো হচ্ছে ইউক্যারিওটিক কোষের ক্যারেক্টার, ওগুলো তোমরা পড়বে রিডিং। আমরা শুধু পড়বো অ্যানিমেল সেল আর প্ল্যান্ট সেলের মধ্যে ডিফারেন্স। এবার আমাদের অ্যানিমেল সেলের মধ্যে একটা অঙ্গাণু থাকে যার নাম হচ্ছে সেন্ট্রোজোম। এর নাম কি? সেন্ট্রোজোম।
প্ল্যান্ট সেলে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, ঠিক আছে। আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে যে কোষগুলো আছে না, ক্ষুদ্রান্তের কোষগুলোর মধ্যে যে কোষ পর্দাগুলো, সেগুলো এরকম করে কতগুলো স্পেশাল টাইপের আঙুলের মতো প্রবর্ধক তৈরি করে, এগুলোকে বলে মাইক্রোভিলি। মাইক্রোভিলি, আমাদের মাইক্রোভিলি অ্যানিমেল সেলের ক্ষেত্রে দেখা যায়, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে আমাদের কিন্তু মাইক্রোভিলি দেখা যায় না। এবার এইখানেও নিউক্লিয়াস আছে, এইখানেও নিউক্লিয়াস আছে, বাকি অঙ্গাণুগুলো তুমি এখানেও পাবে, এখানেও পাবে, ওগুলো আমি করছি না। আরেকটা অঙ্গাণু আমাদের নাম হচ্ছে ভ্যাকুল। ভ্যাকুওল, ভ্যাকুওল কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায়। প্রাণী কোষে যদি ভ্যাকুল পাওয়া যায় সেগুলো খুব ক্ষুদ্র হয়, বা ভ্যাকুল প্রাণী কোষে থাকে না, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিফারেন্স। এইবার আর কি ডিফারেন্স তোমাদের বলা যায়, এক সেকেন্ড একটু দেখি তোমাদের, যদি আমি কিছু না বলে ফেলি। মোটামুটি সবই বলে ফেলেছি। মাইক্রোভিলি বললাম, ভ্যাকুওল বললাম, হ্যাঁ। এইবার দুটো উদ্ভিদ কোষ আমাদের, আমরা আসবো পরে পড়বো, দুটো উদ্ভিদ কোষ একটা ছিদ্রের মাধ্যমে কমিউনিকেশন করে, একে বলা হয় কি, এদেরকে বলা হয় আমাদের প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা আমাদের অ্যানিমেল সেলে যাকে আমরা গ্যাপ জাংশন বলি, তো আমাদের ক্ষেত্রে অ্যানিমেল সেলে কিন্তু কোনো রকম প্লাজমোডেসমাটা দেখা যায় না। আর কিছু বলার আছে, আর কিছু লাইসোজোম, লাইসোজোম অ্যানিমেল কোষে থাকে, প্ল্যান্ট কোষে লাইসোজোম থাকে না। তো এই হচ্ছে কিছু ডিফারেন্স, তোমরা বই দেখে এটা সুন্দর করে পড়ে নিবে। এরপর আর কিছু জিনিস আমাদের পড়তে হবে, এগুলো তো কোষের ইউক্যারিওটিক কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য করলে। এরপর তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে একটা প্ল্যান্ট সেল দুটো উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে সেল ওয়াল আর বাকিটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট। কি জিনিস, তুমি যদি একটা প্ল্যান্ট সেলকে দেখো, প্ল্যান্ট সেলের এরকম করে কোষ প্রাচীর, তাহলে এটা হচ্ছে সেল ওয়াল। কোষ প্রাচীর ছাড়া বাকি টোটাল অংশটাকে আমরা কি বলবো, প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্টের মধ্যে কি কি থাকে, প্রোটোপ্লাস্টের মধ্যে এক নম্বর থাকে হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দা, আমরা ছবি আঁকি কোষ পর্দা, এই হচ্ছে আমাদের কোষ পর্দা। আমাদের দুই নম্বর অংশ কি থাকে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কিন্তু অঙ্গাণু, কিন্তু তারপরেও আমরা নিউক্লিয়াসটা এই প্রোটোপ্লাস্টের মধ্যেই আমরা ফেলি। এছাড়া আমাদের থাকে ভ্যাকুওল। ভ্যাকুওল, এই আমাদের সাধারণত নিউক্লিয়াসটা উদ্ভিদ কোষের শেষ প্রান্তের দিকে থাকে, এবং উদ্ভিদ কোষের বেশিরভাগ অংশকে আমাদের কে, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস আর এটা হচ্ছে ভ্যাকুওল। এছাড়া আরেকটা উপাদান হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এইবার এই কোষপর্দা, নিউক্লিয়াস, ভ্যাকুওল ছাড়া বাকি যে ফাঁকা অংশটা থেকে গেল, এটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম দুটা অংশ দিয়ে তৈরি, একটা হচ্ছে কোষ অঙ্গাণু। কোষ অঙ্গাণুর মধ্যে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলজি বস্তু, যদিও উদ্ভিদের ক্ষেত্রে গলজি বস্তুটাকে ডিকটিওজোম বলে। তো এগুলো হচ্ছে কোষ অঙ্গাণুর মধ্যে পড়বে। কোষ অঙ্গাণু ছাড়া আমি মনে করো আমি প্লাস্টিডের ছবি আঁকলাম, মনে করো আমি মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকলাম, তাহলে এই মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই অঙ্গাণুগুলো ছাড়া বাকি যে ফাঁকা অংশটা থেকে গেল, জেলির মতো স্তরটা, তাকে আমরা বলছি ধাত্র বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। আরেকটা নাম হচ্ছে আমাদের কি, হায়ালোপ্লাজম, ঠিক আছে।
এবার অ্যানিমেল সেলের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম সেল ওয়াল থাকে না, তাই অ্যানিমেল সেলকে আমরা ডিরেক্টলি বলতে পারি প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট বা আমরা বলতে পারি প্রোটোপ্লাজম। আমরা প্রোটোপ্লাস্ট শব্দটা সাধারণত আমরা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে বেশি ব্যবহার করি, এদের ক্ষেত্রে আমরা প্রোটোপ্লাজম ব্যবহার করি একটা অ্যানিমেল সেল। এই একটা অ্যানিমেল সেল, এবার এদের প্রোটোপ্লাজমটা কি দিয়ে তৈরি? এই প্রোটোপ্লাজমটা এক নাম্বার হচ্ছে কোষ পর্দা থাকবে, কোষ পর্দা আগেরটার মতোই, তাহলে এটা হচ্ছে কোষ পর্দা। তাছাড়া কি থাকবে? নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। এখানে তো ভ্যাকিউল নাই, তাহলে এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, আর বাকিটা হচ্ছে সাইটোপ্লাজম। আবার সাইটোপ্লাজমটা কি দিয়ে তৈরি? এক নাম্বার হচ্ছে ধাত্র, আর দুই নাম্বার হচ্ছে কোষ অঙ্গাণু। ধাত্র হচ্ছে বাকি অংশটা, আর বাকি যে আমাদের অঙ্গাণুগুলো আছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলজি বস্তু, এগুলোকে আমরা কি বলছি? অঙ্গাণু। তো এইটুকু জিনিস তোমরা বইয়ের মধ্যে সবার প্রথমে তোমাকে পড়তে হবে। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেল সম্বন্ধে। তো এই টোটাল পার্টটাই আমরা পড়ে নিলাম। এরপর আমাদের পড়তে হবে কোষ অঙ্গাণুগুলো নিয়ে তো আমরা পড়বো। এবার ডিফারেন্ট যে পার্টগুলো নিয়ে আমরা পরপর করে পড়বো। এবার সবার প্রথমে যে আমাদের এই কোষ অঙ্গাণুগুলো আছে, এই কোষ অঙ্গাণু থেকে একটা এমসিকিউ খুব ভালো করে পড়বে। এই কোষ অঙ্গাণুগুলোর মধ্যে কি এই ছকটা খুব ভালো করে পড়বে। কোষ অঙ্গাণুর মধ্যে পর্দাবিহীন কোনগুলো অঙ্গাণু? পর্দাবিহীন। দুই নাম্বার হচ্ছে একক পর্দাযুক্ত, মানে সিঙ্গেল পর্দা থাকবে একটা, আর একটা হচ্ছে দ্বি একক পর্দাযুক্ত। একক পর্দাবিহীন আমাদের অঙ্গাণুর নাম হচ্ছে, আমাদের দুটোই আছে, একটা হচ্ছে তোমাদের রাইবোজোম, আর এটা হচ্ছে সেন্ট্রোজোম। এগুলো হচ্ছে পর্দাবিহীন অঙ্গাণু। একক পর্দার মধ্যে তোমার পড়বে গলজি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, ভ্যাকুওল। এগুলো হচ্ছে একক পর্দা, একটা পর্দা আছে। দ্বিপর্দা যুক্তর মধ্যে পড়বে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, আর উদ্ভিদের ক্ষেত্রে থাকে আমাদের প্লাস্টিড। ঠিক আছে? এবার আরেকটা জিনিস, এই তিনটার মধ্যে কিন্তু আবার ডিএনএও থাকে। তো পরীক্ষা যদি আসে নিচের কোন অঙ্গাণুগুলোর মধ্যে ডিএনএ থাকে, এই দ্বিপর্দাযুক্ত অঙ্গাণুর এই তিনটার মধ্যে কিন্তু আমাদের ডিএনএও থাকে। আশা করি এই জিনিসটা পড়বে তোমরা। এইবার আমরা তোমাদের প্রথম যে পার্ট বইয়ের মধ্যে দেখবে, এই যে কোষ আবরক যে আছে, কোষ আবরকটা নিয়ে আজকে আমরা এরপরের ক্লাসটা শুরু করব। ভিডিওটা দেখি ঠিকঠাক হচ্ছে কিনা। একদম ঠিকঠাক হচ্ছে, 28 মিনিট হয়েছে। ক্লাসটা দেখতে থাকো তোমরা। এবার আমরা পড়ব কি, সবার প্রথম যে আমাদের স্ট্রাকচার আছে কোষ আবরক যাকে আমরা বলছি, সেটা হচ্ছে কোষ প্রাচীর। একবারে ডিটেলসে পড়ব। কি নিয়ে পড়ব? কোষ প্রাচীর নিয়ে পড়ব। এবার আমাদের কোষ প্রাচীর একমাত্র দুইজনের মধ্যে পাওয়া যায় ইউক্যারিওটিক কোষের মধ্যে। একটা হচ্ছে তোমার ফাঞ্জিদের মধ্যে, মানে ছত্রাকদের মধ্যে, আর একটা হচ্ছে উদ্ভিদদের মধ্যে। আমরা এখানে বেসিক্যালি উদ্ভিদটা নিয়ে পড়ব। চলো আমরা ক্লাসটা শুরু করি। এইবার ছোটবেলা থেকে ক্লাস 9 তোমাদের কোষ প্রাচীর থাকে, বাট কিছু জিনিস অনেকে ভুল করে, তো সেই জিনিসগুলো তোমরা আসে শিখবে, যেগুলো ভুল করবে না তোমরা। তো এই মনে করো আমি একটা উদ্ভিদ কোষের ছবি আঁকলাম। নিশ্চয়ই তোমরা বাড়িতে এই ছবিটা এঁকেছো।
এটা একটা উদ্ভিদ কোষ, এর পাশে কিন্তু আরেকটা উদ্ভিদ কোষ আছে। তো আমি এটাকেও এঁকে দিই। মনে করো এই একটা উদ্ভিদ কোষ এর পাশে আছে। এবার আমাদের উদ্ভিদ কোষের দুটো উদ্ভিদ কোষের মাঝখানে একটা আমাদের প্রাচীর থাকে। এই প্রাচীরটাকে বলে মিডিল ল্যামেলা বা মধ্য ল্যামেলা। তাহলে উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের প্রাচীরের নাম কি? মধ্য ল্যামেলা বা মিডিল ল্যামেলা। তাহলে এটাকে আমরা কি মিডিল ল্যামেলা। তাহলে একটা উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে থাকে মধ্য ল্যামেলা, তার দুপাশে এই উদ্ভিদ, তাহলে এটা দুটো উদ্ভিদ কোষের মাঝখানে, তার দুপাশে কি এই স্থানটা আছে, এই স্থানটাকে আমরা বলবো প্রাথমিক প্রাচীর। এই ডট ডট দিলাম, এটা হচ্ছে এই কোষের প্রাথমিক প্রাচীর। তাহলে এটা কি প্রাথমিক প্রাচীর। আর আমি যদি এই পাশে ডট ডট দিই, এটা হচ্ছে এই কোষের প্রাথমিক প্রাচীর। তাহলে মিডিল লেয়ার দুটার মাঝখানে থাকে, আর এই কোষের বাইরের আবরণের নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। আর এদিকেও তুমি পাবে প্রাথমিক প্রাচীর, এর পাশেও তুমি পাবে প্রাথমিক প্রাচীর। ঠিক আছে? একটা কোষ যখন ইম্যাচিউর অবস্থায় থাকে তখন তাদের মধ্যে কেবলমাত্র এই দুটো স্তরই পাওয়া যায়, মধ্য ল্যামেলা আর প্রাথমিক প্রাচীর। গৌণ প্রাচীর, প্রগৌণ প্রাচীর, ওগুলো সাধারণত যখন একটা ম্যাচিউর কোষ হয়ে যায় যখন তৈরি হয় ওই বাকি প্রাচীরগুলো। ঠিক আছে? তো এই যে মিডিল ল্যামেলা, এটা কি দিয়ে তৈরি, এটা উপাদানগুলো করতে হবে এবার তোমাদের। মধ্য ল্যামেলার মধ্যে থাকে আমাদের ক্যালসিয়াম পেকটেট এবং ম্যাগনেসিয়াম পেকটেট। আমাদের পেকটিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম মিলে তৈরি হয় ক্যালসিয়াম পেকটেট, আর পেকটিক অ্যাসিড প্লাস ম্যাগনেসিয়াম মিলে তৈরি হয় ম্যাগনেসিয়াম পেকটেট। এবং এটা অনেকটা জেলি জেলি টাইপের হয়, যা দুটো উদ্ভিদ কোষের মাঝখানে থাকে, সিমেন্ট রূপে কাজ করে দুটো উদ্ভিদ কোষের মাঝখানে। ক্লিয়ার? আই থিঙ্ক। প্রাথমিক প্রাচীরটা কি দিয়ে তৈরি? প্রাথমিক প্রাচীরের যে প্রধান উপাদান সেটা হচ্ছে আমাদের সেলুলোজ। এটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সবচেয়ে আমাদের বেশি পরিমাণে থাকে। এছাড়াও আবার বিভিন্ন উপাদান থাকে, যেমন গ্লাইকোপ্রোটিন থাকে, 3 নম্বর হেমি সেলুলোজ থাকে, 2 নম্বর পেকটিন শর্করা থাকে। এগুলো হচ্ছে প্রাথমিক প্রাচীরের উপাদান, আর সবচেয়ে বেশি পরিমাণে থাকে আমাদের সেলুলোজ। এবার আমাদের কেমন করে থাকে, তুমি প্রাথমিক প্রাচীরটা দেখো ভালো করে। এই প্রাথমিক প্রাচীরের মধ্যে এরকম করে মাইক্রোফাইব্রিল পাওয়া যায়। মাইক্রোফাইব্রিলে প্রচুর পরিমাণে সেলুলোজ থাকে, প্রচুর, প্রায় 2000টার মতো আমাদের কি থাকে, সেলুলোজ থাকে একটা মাইক্রোফাইব্রিলে। আর সেলুলোজ কি দিয়ে তৈরি? সেলুলোজ আবার গ্লুকোজ দিয়ে তৈরি। অনেকগুলো গ্লুকোজ পরপর যুক্ত হয়ে আমাদের সেলুলোজ তৈরি করে। সেলুলোজগুলো অনেকগুলো মিলে আবার প্রায় 2000টা সেলুলোজ মিলে মাইক্রোফাইব্রিল তৈরি করে। তাহলে এখানে এই মাইক্রোফাইব্রিলের মধ্যে প্রায় 2000 সেলুলোজ। 2000 সেলুলোজের মধ্যে আর মনে করো কোটি কোটি তোমার গ্লুকোজ আছে। বোঝা গেল? এই মাইক্রোফাইব্রিল, এবার মাইক্রোফাইব্রিলগুলোকে আমাদের কানেক্ট করে হচ্ছে আমাদের হেমিসেলুলোজ। এই যে হেমিসেলুলোজ সাধারণত বিভিন্ন সরল শর্করা মিলে তৈরি হয়, যেমন গ্লুকোজ, গ্যালাক্টোজ, জাইল্যান,
এই উপাদান গ্যালাক্টোজ এগুলো উপাদান মিলে আমাদের হেমিসেলুলোজ তৈরি হয়। ঠিক আছে, তাহলে হেমিসেলুলোজ কি দিয়ে তৈরি? গ্লুকোজ, গ্যালাক্টোজ, জাইল্যান এই উপাদানগুলো তৈরি আমাদের হেমিসেলুলোজ। এছাড়াও আমাদের বিভিন্ন গ্লাইকোপ্রোটিন, তাহলে এটা হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন থাকে, এবং তাছাড়াও আমাদের বললাম আমি পেকটিন, সেটাও আমাদের প্রাথমিক প্রাচীরের মধ্যে থাকে। তাহলে অ্যাকচুয়ালি প্রাথমিক প্রাচীরটা এরকম দেখতে হয়। তার মধ্যে সেলুলোজ, ফাইব্রিল থাকে প্রচুর বেশি, এছাড়া হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, পেকটিন এগুলোও থাকে। তাহলে আমরা প্রাথমিক প্রাচীর সম্বন্ধে পড়লাম। এইবার যখন একটা উদ্ভিদ কোষ পরিণত ম্যাচুরিটির দিকে যায়, এবার আরেকটা জিনিস, কোষ প্রাচীরের ভিতরের দিকে থাকবে আমাদের কোষ পর্দা থাকবে। আমি যদি কোষ পর্দার ছবি আঁকি, কোষ পর্দাটা এই জায়গায় পাবো, তাই তো? তা কিন্তু যখন বয়স বাড়তে থাকে, এই প্রাথমিক প্রাচীরটার ভেতরের দিকে আমাদের গৌণ প্রাচীর তৈরি হয়। এই যে এক বছর পর একটা গৌণ প্রাচীর তৈরি হলো, পরের বছর আরো গৌণ প্রাচীর তৈরি হবে, এরকম করে গৌণ প্রাচীর তৈরি হতেই থাকে, এবং আস্তে আস্তে কোষটার ভিতরের অংশটা এই কোষ প্রাচীর দখল করতে থাকে, যার ফলে সেই কোষটা পরবর্তীতে মারা যায়। তাহলে এগুলো হচ্ছে গৌণ প্রাচীর, যে লাল লাল আমি দিলাম। তাহলে প্রাথমিক প্রাচীরের ভিতরে কে থাকবে? গৌণ প্রাচীর। আবার কিছু উদ্ভিদের ক্ষেত্রে গৌণ প্রাচীরের ভিতরে প্রগৌণ প্রাচীরও দেখা যায়। আরো ভিতরে কে? প্রগৌণ প্রাচীরও দেখা যায়। প্রগৌণ প্রাচীরের ভিতরে কে থাকে? কোষ পর্দা থাকে আমাদের। তাহলে কোষ পর্দা সবার ভিতরে, মধ্য ল্যামেলা, তারপর প্রাথমিক, তারপর গৌণ, তারপর প্রগৌণ, তারপর কোষ পর্দা। এবার গৌণ প্রাচীরের আমাদের যে প্রধান উপাদান, সেটা হচ্ছে আমাদের হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ তার মানে এই না যে এইগুলো থাকে না, এগুলোও থাকে, হেমিসেলুলোজটা বেশি পরিমাণে থাকে। এবং গৌণ প্রাচীরের মধ্যে আমাদের কিছু উপাদান পাওয়া যায়, যেমন সুবেরিন, তারপর হচ্ছে লিগনিন। এই লিগনিন কিন্তু প্রাথমিক প্রাচীরে পাওয়া যায় না। তোমরা যে পার্থক্যটা আছে প্রাথমিক প্রাচীর গৌণ প্রাচীরের মধ্যে, ওখানে পাবে সুবেরিন, লিগনিন। সুবেরিনটা অনেকটা মোম জাতীয়, পরে আমরা পড়বো সুবেরিনটার কি কাজ। লিগনিন দৃঢ়তা প্রদান করে এই কোষ প্রাচীরকে। তাহলে এই হচ্ছে তোমাদের উদ্ভিদের কোষ প্রাচীরের ছবি। তো বাড়িতে পড়বে এবার কোষ প্রাচীরটা। এবার উদ্ভিদ কোষের আমি এখানে এবার গৌণ প্রাচীরগুলোকে আমি কেটে দিচ্ছি। আমি কি কেটে দিব বললাম? গৌণ প্রাচীরগুলোকে। তাহলে শুধুমাত্র আমাদের প্রাথমিক প্রাচীর থাক। তো এখানে প্রাথমিক প্রাচীর আছে। এবার প্রাথমিক প্রাচীরের ভিতরে আমাদের কে থাকে? ভিতরে থাকে আমাদের কোষ পর্দা, এরকম করে। তাহলে এটা হচ্ছে আমাদের কোষ পর্দা, প্লাজমা মেমব্রেন। ঠিক এদিকেও মনে করো আমি গৌণ প্রাচীর দিলাম না, বেকার খালি ঘিচিমিচি হবে। এবার উদ্ভিদের মধ্যে আমাদের কিছু গ্যাপের সৃষ্টি হয়। এই গ্যাপগুলা এই পাশের কোষ পর্দার সঙ্গে এই পাশের কোষ পর্দা কানেক্ট, এই পাশের কোষ পর্দার সঙ্গে এই পাশের কোষ পর্দা কানেক্ট, এরকম গ্যাপ অনেক দেখা যায়। এই গ্যাপগুলোরই নাম আমরা কি দিয়েছিলাম? প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা, ঠিক আছে। এবার প্লাজমোডেসমাটার মধ্যে এই পাশের কোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এই দিকের কোষের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা এরকম করে থাকে। এটাকে বলে ডেসমোটিবিউল, TUBULE। এটা অ্যাকচুয়ালি কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার দেখো দুই পাশে যে ছিদ্রের সৃষ্টি হলো না, এই ছিদ্র দিয়ে এই কোষের ম্যাটেরিয়াল এদিকে যেতে পারে, অথবা এই কোষের ম্যাটেরিয়াল এই কোষে আসতে পারে। তো প্লাজমোডেসমাটার কাজ কি? দুটো কোষের সাইটোপ্লাজমকে কানেক্ট করা। আশা করি বোঝা গেল। এবার এটার যেমন সুবিধাও আছে, তাড়াতাড়ি খাদ্যবস্তু এক কোষ থেকে এক কোষে পাঠানো যায়, তেমনি অসুবিধাও আছে। মনে করো এই কোষটা ভাইরাসে আক্রান্ত হলো, এই প্লাজমোডেসমাটার মাধ্যমে সেই ভাইরাসটা এই কোষ থেকে এই কোষে চলে যেতে পারে। তো ভালো জিনিসের আমাদের খারাপও কিছু আছে।
তাহলে এই হচ্ছে তোমাদের প্লাজমোডেসমাটা। বাড়িতে সুন্দর করে এই প্লাজমোডেসমাটা পড়বে। এইবার তোমরা পড়বে কোষ প্রাচীরের পরমাণু গঠন। এই জিনিসটা এবার দেখবে তোমরা, আলট্রা স্ট্রাকচার অফ সেল ওয়াল, এই পার্টটা তোমরা বইয়ের মধ্যে পাবে। আলট্রা স্ট্রাকচার মানে কোষ প্রাচীরটা কি কি থাকে ভেতর থেকে যদি দেখতে যাও তুমি। সবার প্রথমে আমাদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বলেছিলাম? প্রাথমিক প্রাচীরের আমাদের কি সেলুলোজ, অনেকগুলো সেলুলোজ মিলে আমাদের তৈরি করে এলিমেন্টারি ফাইব্রিল। এই এলিমেন্টারি আমাদের যে ফাইব্রিল থাকে তার মধ্যে আমাদের প্রায় 40 থেকে 100টা সেলুলোজ থাকে। কতগুলো থাকে? 40 থেকে 100টা সেলুলোজ থাকে। আর সেলুলোজ কি দিয়ে তৈরি? সেলুলোজ আবার গ্লুকোজ দিয়ে তৈরি, গ্লুকোজ। এলিমেন্টারি ফাইব্রিল, অনেকগুলো এলিমেন্টারি ফাইব্রিল মিলে আমাদের আবার কি তৈরি করে? মাইসেলি। মাইসেলি, যার মধ্যে ওই 140 থেকে 170টার মতো সেলুলোজ থাকে। আর অনেকগুলো মাইসেলি মিলে তৈরি করে আমাদের মাইক্রো ফাইব্রিল, যার মধ্যে প্রায় 2000টার মতো সেলুলোজ থাকে। অনেকগুলো মাইক্রো ফাইব্রিল মিলে ম্যাক্রো ফাইব্রিল তৈরি করে, যার মধ্যে প্রায় 5000 না 5 লক্ষ, 5 লক্ষ, প্রায় 5 লক্ষ 50,000 নাকি এটা, ধরো 1 সেকেন্ড, 1 2 3 4 5 6 1 2 17 1000 20 লক্ষ, হ্যাঁ 5 লক্ষ, যার মধ্যে প্রায় 5 লক্ষ আমাদের কি থাকে? সেলুলোজ থাকে। বইয়ের মধ্যে একটা ছবি পাবে, আমি তোমাদের দেখিয়ে দিই। এই একটা আমাদের ট্রাকিডের ছবি দেওয়া আছে, জাইলেমের। এবার সবার প্রথমে সেলুলোজ গুলো এই যে এরকম থাকে, এই হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ গ্লুকোজ মিলে আমাদের এই সেলুলোজ, এই একটা সেলুলোজ, এই একটা সেলুলোজ, এই একটা সেলুলোজ, এরা মিলে আমাদের কি তৈরি করছে? এলিমেন্টারি ফাইব্রিল। এই যে এলিমেন্টারি ফাইব্রিল, অনেকগুলো এলিমেন্টারি ফাইব্রিল মিলে আবার কি তৈরি করছে? মাইসেলি। এই মাইসেলি ব্লকগুলো অনেকগুলো মিলে আমাদের কি তৈরি করছে? মাইক্রোফাইব্রিল। এই দেখো মাইক্রোফাইব্রিল। এবার এই এক একটা ব্লক হচ্ছে আমাদের মাইসেলি, আর এই মাইক্রোফাইব্রিলগুলো আবার ম্যাক্রোফাইব্রিল তৈরি করছে। এই যে ম্যাক্রোফাইব্রিল টোটালটা, তার মধ্যে এক একটা ব্লক হচ্ছে মাইক্রোফাইব্রিল, আর এই ম্যাক্রোফাইব্রিলগুলোই আমাদের উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা তৈরি করছে। এখানে বেসিক্যালি তোমাদের প্রাথমিক প্রাচীরের আমাদের যেহেতু প্রধান উপাদান হচ্ছে তোমার সেলুলোজ, সেটার গঠন দেওয়া আছে। তো এটাই হচ্ছে আলট্রা স্ট্রাকচার। পরীক্ষা আসতে পারে যে মাইসেলির মধ্যে কতগুলো সেলুলোজ থাকে, 140 থেকে 170টা, অথবা আসতে পারে এলিমেন্টারি ফাইব্রিলে কতগুলো সেলুলোজ থাকে, 100 থেকে 40 থেকে 100টা এরকম। তো এখানে তোমরা যেহেতু 100 থেকে শুরু করছি, তোমরা এটাকে 100 দিতে পারো, 100 থেকে 170টা, এটা হতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে তোমাদের এই যে কোষ প্রাচীর, একটা উদ্ভিদ কোষের মধ্যে এটা মনে এরকম কিছু গঠন পাবো। উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীরটা আছে সেটা দেখা গেল কিছু জায়গায় জায়গায় আমাদের মোটা হচ্ছে। এখানে মোটা হয়েছে মনে করো, এখানে মনে করো মোটা হয়েছে, এখানে মোটা হতে হচ্ছে। এটা এই ধরনের কোষ প্রাচীরের গঠনকে বলে বলয়াকার, বলয়াকার বৃদ্ধি আর কি। এবার কখনো কখনো এই বৃদ্ধিটা স্পাইরালি হয়। দেখা গেলো এখানে বৃদ্ধি হয়েছে, এখানেও বৃদ্ধি হয়েছে, যেখানে যেখানে গোল গোল দিচ্ছি মানে সেখানে সেখানে কোষ প্রাচীরটা পুরু, আর যেখানে যেখানে দেইনি সেখানে কোষ প্রাচীরটা পাতলা। এটাকে বলা হয় সার্পিল আকার বা স্পাইরাল, সার্পিলাকার, বা আমরা কি বলবো? স্পাইরাল। এবার কখনো কখনো কোষ প্রাচীর আবার সিঁড়ির মতো করে আমাদের কি হয়? মোটা হয়, মানে জায়গায় জায়গায় মোটা হয়েছে, আবার জায়গায় জায়গায় মোটা হয়নি। এটাকে বলে ল্যাডার লাইক কোষ প্রাচীরের বৃদ্ধি, থিকেনিং।
এটাকে বলা হয় আমাদের স্ক্যালারি ফর্ম। স্ক্যালারি ফর্ম বাংলায় বলে সোপানাকার। সোপানাকার এগুলো স্টার মার্ক, এগুলো কিন্তু স্টার মার্ক। পরীক্ষায় যখন কোশ্চেন আসবে কোষপ্রাচীরের থিকেনিং যদি সিঁড়ির মতো ধাপে ধাপে হয় তখন তাকে আমরা কি বলবো, ওখানে তখন তোমাদেরকে লিখতে হবে স্ক্যালারি ফর্ম। কখনো কখনো আবার দেখা যায় কোষপ্রাচীরের থিকেনিং জালকের মতো করে হয়েছে, কোথাও হয়েছে কোথাও হয়নি, কোথাও হয়েছে কোথাও হয়নি, কিন্তু জালকের মতো ছিড়িয়ে ছিটিয়ে হয়েছে। এটাকে বলা হয় রেটিকিউলেট। রেটিকিউলেট ইংরেজিতে, আর বাংলায় বলে জালকাকার। জালকাকার, ঠিক আছে? তো এই পার্টটা পড়বে। এরপর আমরা পড়বো পিঠ। পিঠ কি জিনিস এটা দেখবে ভালো করে। তাহলে আমরা কোষপ্রাচীরের থিকেনিং সম্বন্ধে পড়লাম। এবার মনে করো আমি আবার আমাকে কোষপ্রাচীরের ছবি আঁকতে হবে। এই একটা কোষ, মনে করো এখানে আরেকটা কোষ আছে। এবার তাদের মাঝখানে আমাদের কি থাকবে, মধ্য ল্যামেলা। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্য ল্যামেলা কোষপ্রাচীর, প্রাথমিক প্রাচীর। এইবার এরপর কি তৈরি হয়, গৌণ প্রাচীর। কিন্তু কখনো কখনো দেখা যায় এখান থেকে মনে করো এইটুকু জায়গায় আমাদের গৌণ প্রাচীর সৃষ্টি হলো, তারপরে আবার হলো না, আবার তারপরে হলো, ঠিক আছে? এই যে মাঝখানে খাসটা সৃষ্টি হলো, এটাকেই আমরা বলছি পিঠ। এবং পিঠ সাধারণত পেয়ারে তৈরি হয়, জোড়ায় জোড়ায়। এই পাশের কোষে পিঠ তৈরি হলে তার পাশের কোষেও পিঠ তৈরি হয়, কিন্তু কেন যে হয় সেটা আমিও জানি না, কিন্তু হয়। এই দুইটাকেও বলবো তাহলে পিঠ, দুইটাকে বলবো পিঠ জোড় বা পিঠ পেয়ার, ঠিক আছে? তাহলে কখনো কখনো গৌণ প্রাচীর ডেভেলপমেন্টের সময় কি হয়, কিছু জায়গায় গৌণ প্রাচীর তৈরি হয়, কিছু জায়গায় আবার হয় না। যেখানে তৈরি হয় না ওখানে গর্তের সৃষ্টি হয়, এটাকে আমরা বলছি পিঠ বা কূপ। বাংলায় বলি কি আমরা, কয় দীর্ঘ প, ইংরেজিতে বলছি পিঠ। এবার পিঠ আবার বিভিন্ন টাইপের হয়। এই ধরনের পিঠকে আমরা বলি সিম্পল পিঠ। কেমন? সিম্পল। কেন? এখানে এই যে মুখটা, এটার নাম হচ্ছে পিঠ ছিদ্র, আর ভিতরের যে অংশটা এটাকে বলবো পিঠ ক্যাভিটি বা পিঠ গহ্বর। এবার এখানে দেখো তোমরা, পিঠ ছিদ্র আর পিঠ গহ্বর দুটোর গঠন কি সেম না? এইটাও যতটুকু এটাও ঠিক ততটুকু। এই ধরনের পিঠকে আমরা বলি সিম্পল পিঠ। তাহলে সিম্পল পিঠের মধ্যে, সিম্পল পিঠ কি, যেখানে পিঠ গহ্বর এবং পিঠ ছিদ্র দুটো একই ডায়ামিটারের হবে। কিন্তু কখনো কখনো দেখা যায় আমাদের গৌণ প্রাচীরগুলো এরকম করে সৃষ্টি হয়। যেখানে পিঠ গহ্বর যে আছে, পিঠ ক্যাভিটিটা সেটা হয় বড়, আর পিঠ ছিদ্রটা হয়, পিঠ ছিদ্র যেটা আছে সেটা হচ্ছে ছোট হয়। এই ধরনের পিঠকে বলা হয় কমপ্লেক্স পিঠ বা বর্ডার্ড পিঠ, ঠিক আছে? তাহলে বর্ডার পিঠ বা কমপ্লেক্স পিঠ বা পিঠ হচ্ছে যেখানে পিঠ ক্যাভিটিটা বড় হবে আর পিঠ ছিদ্রটা ছোট হবে। তো এই ছিল তোমাদের কোষ প্রাচীর সম্বন্ধে। পরবর্তী ক্লাসে আমরা কোষ পর্দা নিয়ে পড়বো। এরকম করে আমরা গোটা চ্যাপ্টারটাই পড়বো, কিন্তু পার্ট 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 করে। সপ্তাহে হয়তো 2টা করে ক্লাস তোমরা পাবে। আমিও একটু বিজি থাকি, তাই বেশি ক্লাস দিতে পারি না। এবং বুঝতেই পারছো এই এডুকেশনাল চ্যানেলে এগুলো ভিউ টু না হওয়াই প্রায় প্রায় নাই বলা চলে। তো তাও আমি বানাচ্ছি যাতে আমার নিজেরও এই জিনিসগুলো মনে থাকে এবং দুই একজন যারা দেখছে তাদের যদি একটু লাভ হয় এবং আমারও এখানে
জিনিসগুলো রিভিশন হয়। তো তাদের জন্যই এই ভিডিওটা বানানো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বন্ধুদের মধ্যে তুমি এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। ঠিক আছে? তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।